হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে। কালকে খুব ব্যস্ত ছিলাম। তোমরা কালকে যে ভিডিও পেয়েছো ওগুলো পরশু দিন রাতে করে রাখা ভিডিও, তো তোমাদের ভিডিওর কমেন্টের আমি রিপ্লাই করতে পারিনি, করে দেবো আজকে রাত্রিবেলা অবশ্যই। তো চলো, মারুর শাশুড়ির সঙ্গে মানে মারুর শ্বশুরবাড়ির সঙ্গে মারু আর পম্পমের সম্পর্কের একটা অবনতির দিকে যাচ্ছে, মানে তুলকালাম একটা কিছু হয়েছে। কি হয়েছে, কেন হয়েছে, কি কারণে হয়েছে, সমস্তটাই তোমাদের সামনে আজকে খুলে বলবো। দেখো, একটা কথা বলি, আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমি যদি মনে করি আমার স্বামী সম্পূর্ণভাবে আমার বাবা মাকেই টেক কেয়ার করবে, কিংবা যে মানে ভালোবাসাটা সে দেখাবে, যে ইমোশনাল অ্যাটাচমেন্ট আমার বাবা মায়ের প্রতি দেখাবে, তার বাবা মায়ের জন্য সে ঠ্যাঙ্গা, তাহলে পরে কোনো ছেলের বাবা মা সেটা মানতে পারে, ছেলে হোক মেয়ে হোক, যে যেই ক্ষেত্রেই হোক না কেন মানতে পারে কি পারে না। হ্যাঁ, মানছি মারু এখানে আর্ন করে, মারুর একটা ভালো ইনকাম সোর্স আছে এবং মারুর ইনকামের জায়গাটাই অনেক বেশি। তারপরও তুমি যদি ওপেন টু অল এরকম কোনো কিছু করো যেখানে তুমি সর্বসমক্ষে দেখিয়ে দিচ্ছ যে পমের বাবা মা তোমার কাছে শুধুমাত্র প্রয়োজনীয় একটা বলতে পারো মানে মানুষ হিসাবে ব্যবহার, মানে প্রয়োজনে আমি তাদেরকে ব্যবহার করছি, ইউজ করছি, তার বাইরে আমার যে কর্তব্য সেই কর্তব্যের জায়গায় আমি তাদেরকে ঠ্যাঙ্গা দেখাচ্ছি, কিন্তু আমার বাবা মা তাদেরকে আমি মাথার ওপরে তুলে রাখছি, তাহলে তো অশান্তি হবেই, তাই না? তাহলে এর ক্লারিফিকেশন কেন দিতে আসা? মন খারাপ সব ঠিক আছে, কিন্তু অন্যকে কেন কথা শোনানো, অন্যদেরকে কেন বলা? নিজের কর্মের ফল নিজেকেই ভুগতে হয়। নিজে কি অ্যাক্টিভিটিস করছি আমি অন ক্যামেরা, নিজে আমি ওপেন প্ল্যাটফর্মে কি দেখাচ্ছি যেটা কিনা সমস্ত মানুষ দেখতে পাচ্ছে, তাহলে সেটা দেখার পরে মানুষ তো তাদের বিচার বিবেচনা বলবেই, মানে করবেই, তাই না? সেটাও তারা ভুল করছে, একমাত্র আমিই ঠিক, সেটা কে বললো? কারণ উল্টো দিকে যে মানুষগুলো আছে তারা তো সবটা দেখতে পাচ্ছে, দেখেই তো তারা তাদের ওপিনিয়ন জানাচ্ছে। তাহলে পরে নিজেকে যদি আমি ঠিক প্রমাণ করি তাহলে আমার কর্মটাও তো ঠিকঠাক রাখতে হয়। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিও শুরু করবো। মারুর শ্বশুরবাড়ির সঙ্গে মারুর বিশাল ঝামেলা শুরু হচ্ছে, মারু পম্পমের অনেক অশান্তি হচ্ছে, তো সেই নিয়ে আমার ভিডিও সমস্তটাই ক্লিয়ার করবো। তার সঙ্গে তোমরা দেখে এসেছো দুটো টাইটেল আজকে আমি রেখেছি, আরেকটা হচ্ছে কি অষ্টমতম হানিমুন, বুঝেছো? বারের সাথে যে এর এত ভালো সখ্যতা সেটা তো বোঝাই যাচ্ছে, সেটা পরে বলবো, আগে মারুকে নিয়ে বলবো। চলো, ভিডিও শুরু করার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। আজকে আমি একটাই ভিডিও দেবো, আর ভিডিও দিতে পারবো না, কারণ বুঝতেই পারছো আমি খুব ব্যস্ততার মধ্যে মানে আছি, খুব ব্যস্ত আছি, তো অনেকগুলো দিন এরকম কাটবে। যাই হোক, সব দিক ব্যালেন্স করার চেষ্টা করছি, যখনই সময় পাচ্ছি ক্যামেরা অন করে তোমাদের সামনে আসার। সমস্যাটা কী হয়ে যায় বলো তো? ভিডিও দেখতে হয়, ভিডিও না দেখলে তো কিছু বলা যায় না, কন্টেন্ট করা যায় না, এই দেখার সময়টাই আমি পাচ্ছি না। তো যাই হোক, চলো, মারু আজকে লাইভ করেছে, আমার ভালোবাসার একজন খুব কাছের ভিউয়ার্স। আমি দেখেছি এরকম মারু বলো, ম্যান্ডি বলো, স্যান্ডি বলো, তারপরে স্বদেশ বিদেশ যারাই কিনা লাইভে উঠুক না কেন, আমাকে সেই ভিউয়ার্স ঠিক নক করে, ঠিক বলে তাড়াতাড়ি গিয়ে দেখো এরকম লাইভ হচ্ছে। তো যাই হোক, আমি গেলাম, আমি যখন লাইভটা দেখেছি লাইভ শেষ হয়ে গেছে, আমি রিপিট লাইভ দেখেছি। তো দেখার পরে সেখানে মারু খুব কষ্টে আছে, মারু যে ভালো নেই, ও যে একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে আছে, ও সেটাই বোঝানোর চেষ্টা করছে। ও বারবার এটাই বলছে যে এতগুলো দিনে মানে আমার বিয়ের পর থেকে আমাদের লাইফ থেকে যে ঝড় বয়ে গেছে সেটা শুধু আমরাই জানি, আমরা তোমাদেরকে জানাইনি। প্রথমত একটা কথা বলি মারুকে, যখন দুটো ইন্টার কাস্টের ছেলে মেয়ে বিয়ে করে তখন তাদের লাইফটা না স্মুথলি চলে না কোনোদিনও, তাদের লাইফে প্রচুর আপস অ্যান্ড ডাউনস আসবে। তারপরে ওরা যেই জায়গাটাতে বিলং করে দুজনেই, মারুর বাড়ি পম্পমের বাড়ি, সেটা অত্যন্ত একটা গ্রামের সাইড, তো সেই সাইডে সেইখানকার মানুষজন তো অনেক বেশি কালচার করে, যে কোনো কিছু নেই। তাহলে যখন বিয়ের মতো ডিসিশন নেওয়া হলো, যখন রেজিস্ট্রিটা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে রেজিস্ট্রি করা হলো, তখন কি এগুলো বোঝা উচিত ছিল না যে আমরা ভালোবাসার যখন জড়িয়ে যাচ্ছি, ভালোবাসাটা কোনো কিছু দেখে হয় না, কিন্তু আমি যদি এতটাই মানে পজিটিভ হই বাইরের সব কিছু নিয়ে, মানে সমস্ত অ্যাটমসফিয়ার মিনস আমি আমার ফ্যামিলি পার্সনদের নিয়ে যদি পজিটিভ হই, আমি আমার সোশ্যালি যে এনভায়রনমেন্টালটা আছে সেটা নিয়ে যদি পজিটিভ হই, মানে আমাদের যে সোসাইটি সেটার কথা বলছি, তাহলে পরে আমি কখনো এইরকম ভুল করবো না। করবো কি? কারণ দেখো, প্রত্যেকটা আমরা মানুষ, তাই না? ভালোবাসা হয়ে যায়, ভালোবাসাকে আটকে রাখা যায় না, এটা বুঝি, কিন্তু যদি আমি এত পজিটিভ হই তাহলে পরে আমাকে
কন্ট্রোল করতে হবে ওই দিকটা, তাহলে পরে আমাকে আমার দিকটা মেনে নিয়েই ভালোবাসতে হবে, তাহলে পরে সেখানে এরকম বাধা আসবে না, সেখানে এরকম আপস অ্যান্ড ডাউনস আসবে না, এত ঝড়ঝাপটা আসবে না। যদি আমি পজিটিভ না হবো কিংবা যদি আমি মনে করি যে না আমি যাকে ভালোবাসি আমি তার মানে ভালোবেসেছি তার জীবনেই যেতে চাই, আমি তাকেই ভালোবাসতে চাই, তার হাতটাই ধরে রাখতে চাই, তাহলে আমাকে এই সোসাইটির কথা ভাবলে চলবে না, আমার ফ্যামিলি পার্সনদের কথা ভাবলে চলবে না। ইন্টার কাস্টের ক্ষেত্রে আমি বলছি, সেখানে ওরা দুজন দায়িত্ব নিয়ে দুজনকে ভালোবেসে মানে নিজেদের সম্মতিতে অনেক আগে থেকে প্ল্যান করে রেজিস্ট্রি করে তারপরে ওরা বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তাই তো? এবার বিয়ে করেছে খুব ভালো কথা, বিয়ে করার পর সমাজ কাটা তো থাকবেই, থাকবে না? যেখানে দুটো ইন্টার কাস্টের ছেলে মেয়ে বিয়ে করছে সমাজ কাটা তো থাকবে। আর তারপরে সব থেকে বড় সমাজ কাটা একটা জিনিস দেখবে, হিন্দু আর মুসলিম এই দুটো কোনোভাবেই মানে সমান্তরাল রেখা চলতে পারে না, চলতেই পারে না, কেন জানি না, সমাজে প্রচুর বাধা। সত্যিই তাই, আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি যেখানে আমরা এতগুলো ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করি, কিন্তু তারপরেও এই সমাজ কাটা মানুষের মেন্টালিটি, এগুলো সমাজটা তো আমাদের দ্বারাই তৈরি, আমাদের মেন্টালিটি এরকম, আমাদের বিহেভিয়ার অ্যাক্টিভিটিসই এগুলো প্রুফ করে, তাই তো? তো সেই জায়গায় আমি আর এর থেকে এক্সট্রা কিছু বলতে চাই না। তো সেখানে ওরা দায়িত্ব নিয়ে বিয়ে করেছে, এবার বিয়ে করার পর ঝড়ঝাপটা তো আসবে, কিন্তু আমরা কিন্তু একটা কথা বারবার বলে গেছি, আমি যখন ওকে নিয়ে ভিডিও করতাম ডে 1 থেকে কিন্তু বলে গেছি, মারু পম্পমের তাদের ফ্যামিলি পার্সনদের সঙ্গে প্রথম দিন থেকেই সম্পর্ক ছিল এবং তারা তো জানতোই, কারণ যদি এতটাই মানে ইনস্ট্রাক্টেড একটা ফ্যামিলি হতো তাহলে কোনো হিন্দু ছেলে কোনো মুসলিম মেয়ের বাড়িতে এসে দিনরাত পড়ে থাকতে পারতো না, পারতো কি দিনরাত? কারণ ওদের বিয়ের অনেক আগে থেকে মারুর ভিডিও ধরে আমরা বুঝতে পারছিলাম মারুর সাথে পম্পমের সম্পর্ক আছে, কারণ বিয়ের আগেই পুজোতে ঠাকুর দেখতে যাওয়া, যেখানে ঘুরতে যাওয়া, সারা রাত কাটিয়ে আসা, এটা যদি এত রেস্ট্রিক্টেড থাকতো সোসাইটি, এত রেস্ট্রিক্টেড থাকতো ফ্যামিলি, তাহলে পরে সেটা পসিবল হতো না। হতো কি? তুমি পারবে? আমাদের যেখানে এত রেস্ট্রিক্টেড সোসাইটিতে আমরা বিলং করি, তারপরে তুমি পারবে? আমি পারবো? পারবো না। কেন পারবো না? ফ্যামিলির সম্মানটাকে, রেপুটেশনটাকে ধরে রাখতে গেলে আমরা এগুলো পারবো না। যতটুকু করলে লিমিট ব্রেক করা যাবে না ততটুকুই করবো, সেটা প্রথমত ওরা করেনি, তাই ওদের ফ্যামিলি পার্সনটা কিন্তু এটা জানতো, আর তাদের সম্মতিতেই ওরা বিয়ে করেছে বলে বাড়ি থেকে সব কিছু জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে নিয়েই ওরা বিয়ে করেছে। কাটা ছিল শুধুমাত্র সমাজ কাটা। তবু আমি বলবো মারু পম্পম প্রচুর লাকি, কারণ দেখো বিয়ে হচ্ছে 1 বছর, 1 বছরের মধ্যে মারু কিন্তু নিজের বাড়িতে ঢুকতে পেরে গেছে, মানে নিজেদের বাড়িতে ওরা মানে সসম্মানে ঢুকেছে এবং সেখানে থাকছে। যদি এতই সমাজ কাটা হতো তাহলে এত সহজে ঢুকতে পারতো না। এরকম বহু ইন্টার রিলিজিয়ানের ছেলেমেয়ে আছে যারা বিয়ে করে 15 বছর 20 বছর আলাদাই থাকে পরিবার থেকে, তাও তাদের পরিবার কিন্তু মেনে নেয় না। আর মারু যেখানে বলেছিল পম্পমের পরিবার মেনে নিতে পারে, কারণ সবার পরিবারে তো সব জানতো, সেখানে বলেছিল মেনে নিলেও নিতে পারে, আমার পরিবার কোনোদিনও মানবে না। সেখানে 1 বছর, জাস্ট 1 বছর বাবা মায়ের সঙ্গে সম্পর্ক তো ডে 1 থেকেই ছিল, সেটাও নিজের মুখেই স্বীকার করেছে এবং তারপরে এটাও বলেছে যে মায়ের সঙ্গে আমার এই প্রথমবার দেখা হয়নি, তার মানে বাবা মায়ের সাথে ওদের মাঝে মাঝে দেখা হতো। আমরা যখন বলছিলাম যে ওর ফ্ল্যাটে ওর মা এসছে, ওর কাকি এসছে, এগুলো সব প্রুভেড, সবটা প্রমাণ হয়ে গেল নিজের কথাতেই। যাই হোক, এবং ওর বিয়ের কয়েক মাসের মধ্যেই পম্পমের বাড়িতেও কিন্তু ওরা সসম্মানে ঢুকতে পেরেছে। তাহলে পরে এবার বাকি যতটুকু আছে সেইগুলো আমরা নিজেদের রিলিজিয়ানে বিয়ে করার পরেও আমাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। হয়তো সমাজ কাটা আমাদের জন্য এইরকম থাকে না, কিন্তু আমাদের ফ্যামিলির মধ্যে কিংবা ফ্যামিলির বাইরে তো অনেক লাইফ, প্রত্যেকের লাইফের স্ট্রাগল থাকে, তো সেইখানে তো এইরকম একটা সমস্যা, সেখানে তো এই জিনিসগুলোকে ওভারকাম করতেই হবে, তাই না? তারপরে সবথেকে বড় লাইভেও যেটা বললো সেটা হলো কি, আমি যেখানে তোমাদেরকে দেখাই, আমি যেহেতু ব্লগার, আমি আমার খাওয়া শোয়া ওঠা বসা ঘোরাফেরা সবটা শেয়ার করি বলে তোমরা জানতে পারো তোমরা মানে কারা মারু, তোমরা মানে কারা, কারা তোকে এক্সট্রা বার্ডেন দিচ্ছে, কারা তোদের লাইফে হেডেক তৈরি করছে, কারা, কাদের জন্য তুই মেন্টাল এতটা ট্রমাটাইজ হয়ে আছিস, মানে তুই মানে তোরা আর কি, কাদের জন্য ট্রমাটাইজ হয়ে আছিস। প্রথমত কোনো ভিউয়ার্সরা জাস্ট কমেন্ট করে, ইচ্ছে হলো কমেন্ট দেখবি না, ইচ্ছে হলো দেখবি না, রিপ্লাই করলে করবি, না করলে না করবি, এটা জেনে শুনেই এই জোনটাতে আমরা সবাই পা দিয়েছি। তো আমার মনে হয় না কোনো ভিউয়ার্স এমন কিছু কমেন্ট করেছে। দ্বিতীয়ত ভিউয়ার্সের সাধ্য নেই কিংবা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাধ্য নেই তোকে একটা বার্ডেন দেওয়ার মতো, তাদের কথা কিচ্ছু যায় আসে না, জাস্ট এ কন্টেন্ট, তুইও আমাদের কন্টেন্ট, আমরাও তোর কাছে কন্ট্রোভার্সিয়াল টপিক্সের কন্টেন্ট, তুই কন্টেন্ট ছুড়বি, আমরা কন্টেন্ট করবো, এর বাইরে কোনো রকম সম্পর্ক নেই তোর সাথে আমাদের কিংবা ভিউয়ার্সদের কারণই। হ্যাঁ, ভিউয়ার্সরা ভালো ভালো কমেন্ট করলে আমাদের ভালো লাগে, ইমোশনালি আমরা একটা স্যাটিসফ্যাকশন পাই, এর বাইরে প্রফেশনের সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত, এটাই মানে তাদের ছাড়া আমাদের প্রফেশনটা চলবে না এই জোনটাকে।
এবারে পার্সোনাল কোনো সক্ষতা কোনো সম্পর্ক কিন্তু নেই, তাহলে তোকে এক্সট্রা বার্ডেন কে বা কারা দিচ্ছে? এই যে তুই বললি আমার খাওয়া শোয়া পড়া, এটা তো আমরা ডে ওয়ান থেকে দেখে আসছি। কোনো ভিউয়ার্সের তো এটা নিয়ে হেঁটে খাওয়ার মতো কিছু বা তোকে কিছু বলার মতো কিছু নেই যেটা তোর বার্ডেন তৈরি হবে তোদের লাইফে, তো সেরকম কিছু নেই। তাহলে তুই এটা কি বলতে চাইলি, কি মিন করতে চাইছিস? এটা তো সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে এসেছে। এবং আমার খুব ভালোবাসার একজন কাছের মানুষ আগেও আমাকে অনেক কিছু দিত, যে কিনা পম্পমদের বাড়ির খুব কাছে। আমি আগেও বলেছি, এখনও বলছি, ওদের মধ্যে যে একটা কিছু শ্বশুরবাড়ির সঙ্গে ওদের যে একটা মানে বড়সড় কিছু অশান্তি চলছে, এবং সেটা কী নিয়ে চলছে সবটাই ক্লিয়ার করব, সেটা সম্পূর্ণভাবেই তুলে ধরেছে এবং সবটাই বলেছে, জানিয়েছে, সেইখান থেকেই বলছি। আর ও যেহেতু দেখো আমি জানতে পেরেছি আরও একদিন আগে, আমি চাইলে কালকের ভিডিওতেই ক্লিয়ার করতাম, কিন্তু দেখো পার্সোনালি কোনো জিনিস জানা প্রফেশনের ক্ষেত্রে সেটা কিন্তু ভয়ঙ্কর হয়ে যায় যদি প্রফেশনের ক্ষেত্রে অন ক্যামেরা সেটা না আসে, তাই কিছু বলিনি। কিন্তু ও যখন লাইভ আজকে বললো তাহলে আমি বলতেই পারি। তো সেইখানে ও বলছে খাওয়া পড়া। প্রথমত দেখো, ও 1 বছর পরে বাপের বাড়িতে এসেছে, নিয়ম অনুযায়ী 1 বছর পরে ও বাপের বাড়িতে এসেছে ফার্স্ট টাইম। তার আগে বাপের বাড়ি তো আসেনি। সেখানে জামাই বাজারঘাট করেছে, এটা খুব ভালো কথা। ও ওর বাবা মায়ের জন্য জিনিসপত্র নিয়ে এসেছে, কাকার ছেলে ঠেলে যারা আছে তাদের জন্য ওদের ক্ষমতা অনুযায়ী ওরা জিনিস নিয়ে এসেছে, সেটাও ওরা অন ক্যামেরা দেখিয়েছে, তাই না? কিন্তু আমরা যখন প্রথমবার ও শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুরবাড়ি তো প্রথমবারই গেছিলো বিয়ের পরে, যখন গেছে তখন তাদের জন্য ওদের সাধ্যমতো যতটুকু যা পেরেছে করেছে। কিন্তু এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি তোমরা দেখেছো? মানে তার মাকে, ওর মা শাড়ি পরে না, তাই দুটো নাইটি দিয়েছে, খুব ভালো কথা দিয়েছে। একটা শাড়ি দিয়েছে এবং সেই শাড়িটা যথেষ্ট কস্ট একটা শাড়ি, একেবারে খুব একটা কম দামের শাড়ি না, আবার যে হিউজ অ্যামাউন্ট সেটাও বলবো না, কিন্তু একেবারে খারাপ নয়, মানে কম নয়। তারপরে বাবাকে একটা শার্ট দিয়েছে, সেটাও ভালো প্রাইস আছে। তারপরে যাকে যতটুকু দেওয়া দিয়েছে, এই একটা পয়েন্ট গেল। কিন্তু শ্বশুরবাড়ির ক্ষেত্রে দেখো তোমরা, মূল্য নির্ধারণ ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা আপ আর লো। তোমরা দেখবে বাপের বাড়ির ক্ষেত্রে যতটা আপ, শ্বশুরবাড়ির ক্ষেত্রে স্কেলটা ততটা লো, কারণ সবই তো আমরা অন ক্যামেরা দেখেছি। তো এই একটা বিষয় গেল। দ্বিতীয় বিষয় হলো গিয়ে পরের দিন জামাইয়ের বাজার করার কথা। অবশ্যই সব জামাইরা করে, আমাদের জামাইরা গেলেও করে, মানে প্রথমবার যখন শ্বশুরবাড়ি গেছে দিরাগমনে, ষষ্ঠীতে এখনও গেলে পরে সেটাই হয়, এটাই রিচুয়াল আমাদের মধ্যে। তো যাই হোক, ও গেছে, পরের দিন জামাই বাজার করেছে, কত বড় একটা কাতলা মাছ এনেছে, চিকেন এনেছে, ঠিক আছে চিকেন এনেছে। শ্বশুরবাড়ির ক্ষেত্রে তোমরা দেখেছো ওই রকম বাজার। তাহলে এটা যখন কোনো ছেলের মা দেখবে, এমন তো নয় পম্পমদের ফিনান্সিয়াল কন্ডিশন স্টেবিলিটি ভালো, যথেষ্ট ভালো, এগুলো ম্যাটারই করে না, তেমনটা তো নয়। তারপরে ছেলে এইভাবে বিয়ে করেছে, ছেলের বিয়েটা অনুষ্ঠান করে হয়নি, বিয়ে করা ছেলে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। হ্যাঁ, বাবা মার সম্মতি ছিল, থাকলে পরেও হয়তো কিছু কিছু ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে বাবা মায়েরা অপারক হয়ে যায়, কিছু বলার থাকে না, সেই রকমভাবে মেনে নিয়েছে হয়তো। তা না হলে কোনো ফ্যামিলি পার্সনই চায় না যে ইন্টার কাস্টে বিয়ে হোক, এটা কোনো ফ্যামিলি পার্সন চাইবে না, আমিও আমার মেয়ের ক্ষেত্রে চাইবো না, আমার বাবা মাও আমাদের ক্ষেত্রে চাইবে না। এটা প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকেই চাইবে নিজের ধর্মে বিয়ে হোক, যার যেই ধর্ম, কারণ আমরা প্রত্যেকে নিজের ধর্মকে সর্বশ্রেষ্ঠ ধর্ম মনে করি, তাই যে যেই ধর্মেরই থাকুক না কেন। এই একটা প্রথম পয়েন্ট। কিন্তু সন্তানের কাছে আমরা এখন অপারক, অনেক জায়গাতেই অপারক। তো সেইখান থেকে মেবি মেনে নিয়েছে, মেনে নিলে পরেও এবার দেখো ওদের ফিনান্সিয়াল কন্ডিশন অতটা স্টেবল না, অতটা মানে কি খুবই সাধারণ একটা কন্ডিশন চলে যায়। তো ঠিক আছে, সেইখানে দাঁড়িয়েও কর্তব্য কিন্তু পম্পমের বাবা মাই করেনি। হ্যাঁ, হয়তো অনেক জিনিস দিতে পারেনি বৌমাকে, অনেক কিছু, কিন্তু হাতে পায়ে ফিজিক্যালি খেটে যতটুকু করা, বৌমা গেলে তার টেক কেয়ার করা, মানে তাকে রান্নাবান্না করে খাওয়ানো, সে যেটা খেতে চায়, এমনকি স্বাদের অনুষ্ঠানটাও কিন্তু শ্বশুরবাড়ির থেকেই হয়েছে। হ্যাঁ, হয়তো টাকাটা মারু পম্পমই দিয়েছে, আমি বলছি মারু পম্পমই দিলেও তারা কিন্তু ফিজিক্যালি খেটেছে, পয়সা তারা দিয়েছে, কিন্তু খেটেছে, জিনিসটাকে অ্যারেঞ্জ কিন্তু তারা করেছে, খাটাখাটনি সমস্ত কিছু অ্যারেঞ্জ করা, সমস্ত কিছু সুন্দর করে তুলে ধরা, সবটাই কিন্তু পম্পমের বাবা মা করেছে। মারুর বাবা মা তো সেই ক্ষেত্রে দায়িত্ব কর্তব্য করেছে কি? অথচ দেখো পাল্লার ক্ষেত্রে দেখা গেল মারু তার বাবা মায়ের জন্য যেটা করলো, মানে এটা অনেকটা দরদামের মতো হয়ে গেল, শ্বশুর শাশুড়ির জন্য তার 1%ও করলো না, তাই না? পার্সেন্টেজটা দেখো, যেটা আমরা অন ক্যামেরা নিজেরাই দেখতে পেয়েছি। তারপরে মারু যদি অসুস্থ থাকে, হয়তো ঠিকমতো রান্না করতে পারছে না, পম্পম হয়তো সকালবেলা বেরিয়ে গেল, খেলো না, না খেয়ে গেল, কোনো দিন দুপুরে আসতে পারলো না, পম্পম কিন্তু নিজের বাবা মায়ের কাছেই খাচ্ছে। এই সাপোর্টটা পম্পম কিন্তু পাচ্ছে এবং মারুও পাচ্ছে। অসুস্থ থাকলে শ্বশুরবাড়ির তরফ থেকে খাবার আসা, তারা খাবার রান্না করে দিয়ে যাওয়া, যেটা কিনা হয়তো মারুর মা বাবাও দিয়েছে, যেটা আমাদের কাছে অন ক্যামেরা আসেনি, কারণ ওদের সাথে একটা সম্পর্ক ছিল, মায়ের সঙ্গে বহুবার দেখা হচ্ছে, মা এসে গেছে দিয়েছে, কিন্তু যেটা ওপেনলি দিতে পেরেছে, করতে পেরেছে, সেটা আমরা পম্পমের বাড়ির তরফ থেকেই দেখেছি। মারুর বাড়ির তরফ থেকে হলেও সেটা পার্সেন্টেজ অনেক কম।
তারপরে ওদের যখন কোনো সমস্যা হয়েছে, একা একা থাকতে পারছে না, তখন কিন্তু সেই ক্ষেত্রে এই স্টেজ, এই যে প্রেগনেন্সির পিরিয়ডটাতে মারু কিন্তু তার শ্বশুরবাড়িতে গিয়ে সময়টা কাটিয়ে এসেছে। ভুল বললাম? মারু যখন বাড়িতে কিছু করতে পারছে না, তার শ্বশুরবাড়ির লোকজনই কিন্তু একদিনের জন্য হোক, দুদিনের জন্য হোক এসে ওর সংসারটাকে সামলে দিয়ে গেছে। ভুল বললাম? যেটা কিন্তু ওর মা বা ওর বাপের বাড়ির তরফ থেকে করতে পারেনি। সমাজ কাটা ছিল, সমাজ কাটা দু তরফেই ছিল, কারণ একজন একটা অন্য ধর্মের, আরেকজন আরেকটা অন্য ধর্মের, তাহলে দু তরফেই সমাজ কাটা ছিল। কিন্তু এক তরফ থেকে স্মুথলি ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে, আরেক তরফ থেকে স্মুথলি ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারেনি। হয়তো তাদের পারিপার্শ্বিক চাপ অনেকটাই বেশি ছিল, যেটা ও বোঝাতে চাইছে। তবে আমার মনে হয় পারিপার্শ্বিক চাপ এতটা বেশি যদি থাকতো, তাহলে নির্দ্বিধায় কোনো মুসলিম মেয়ে, কোনো হিন্দু ছেলে দিনের পর দিন, রাতের পর রাত টাইম কাটাতে পারতো না। কোনো মুসলিম মেয়ের বাড়িতে কোনো ছেলে সারাদিন পড়ে থাকতে পারতো না। আমার মনে হয় এই সমাজ কাটাটা শুধুই কন্টেন্ট, সমাজ কাটা বলে কিছুই ছিল না। কারণ মারুরা যেই জায়গায় থাকে সেখানটা মুসলিম বেল্ট হলেও প্রচুর হিন্দু থাকে, আর আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, এবং যেখানে আমার আশেপাশের লোকজন এটা মেনে নিচ্ছে যে আমার মেয়ের সঙ্গে তার কোনো পার্টিকুলার একজন মুসলিম ফ্রেন্ড সারাদিন রাত থাকছে, আমার মেয়ে তার সঙ্গে ঘুরতে যাচ্ছে, আশেপাশের লোকজন তো এমনিই জানতো, বুঝতো। সেদিন যদি সমাজ কাটা না হয়, আজকের ডেটে দাঁড়িয়ে সেই সমাজ কাটাটাই এতটা স্ট্রং হবে বলে আমার মনে হয় না। একদমই কিছু নয় সেটা বলবো না, অবশ্যই কিছু না কিছু ঘটেছে, কিন্তু এতটা স্ট্রং বলে আমার মনে হয় না। আমি কি ভুল বললাম তোমরা জানো? তাহলে এই যে যে জিনিসগুলো দেখালে পরে একটা সমস্যা হতে পারে, হবে। আজকে আমি আর্ন করি, আমি আমার বাবা মায়ের জন্য অনেক কিছু করতেই পারি, ঠিক আছে, যদি আমি করবোই, তাহলে যেখানে আমার শ্বশুর বাড়ি, যেখানে তাদের ফিনান্সিয়াল কন্ডিশন এতটা স্টেবল নয়, তো সেখানে পাশাপাশি যখন বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, এবং আমি অন ক্যামেরা কাজগুলো করলে সবাই দেখবে, সবাই, সুতরাং আমার শ্বশুরবাড়ির লোকজনও দেখবে। তাহলে পরে আমি শুধু একটা কথাই বলতে চাই যে এই যে জিনিসগুলো দেওয়া হলো, মাকে দেওয়া হলো, বাবাকে দেওয়া হোক, এই যে দুটো নাইটির সাথে শাড়িটা, ওই জায়গাটা অন ক্যামেরায় না আনলে কি মানে ভিউজটা ডাউন হতো, কম হতো? কম কি হতো? হ্যাঁ, হয়তো কয়েকজন ভিউয়ার্স কিছু কমেন্ট করতে, এরকম বহু কমেন্ট করে, সব কমেন্টে কি রিপ্লাই মারু করে? ইগনোর করে গেলেই হতো। যে বাজেটটা করা হয়েছে, চিকেনটা না হয় দেখাতো, অত বড় মাছটা যেটা থাম্বনেলে চিপকানো হয়েছে সেটা যদি না দেখাতো, তাহলে হয়তো ব্যাপারটা তাদের চোখে এতটা লাগতো না। তাহলে এটা নিয়ে মেন্টাল হেডেক তো আমরা কেউ তোমাকে মানে তোকে দিইনি, মেন্টাল হেডেক তৈরি করেছিস তুই, আর এটা কেউ সহ্য করে না। করে কি? কোনো মা বাবাই সহ্য করবে না। হ্যাঁ, কর্তব্য দায়িত্ব, শুধুমাত্র আমার কর্তব্য করতে হবে তাই কর্তব্য করছি, ভালোবাসা কতটুকু আছে এখান থেকেই বোঝা যায়। আজকে মারু একটা মাত্র সন্তান, মারুর বাবা মার অবর্তমানে যতটুকু আছে সবটুকু মারুই পাবে। পম্পম একটা মাত্র সন্তান না হলেও পম্পমও তার বাবার মানে অংশীদার, মানে বাবার জায়গার অংশীদার। সেখানে তার বাবা কিন্তু অলরেডি লিখিত করে না দিলেও ওরা কিন্তু দেখিয়েছে এখানে আমরা বাড়ি করবো, এই জায়গাটা দেওয়া হয়েছে, আমার বাবা দাদা দুজনেই বলেছে এখানে বাড়ি করতে, অফিসিয়ালি ওরা কিন্তু বলে দিয়েছে, এবং সেটা কিন্তু অন ক্যামেরা আমরা দেখেছি। তাহলে যেখানে কর্তব্যে তারা সবার আগে থাকবে, তাহলে সেখানে ফিডব্যাকটা তারা সবার নিচে কেন থাকবে? এই জায়গাটাতে আমারও আপত্তি। যদি এখানে আমি মনে করি যে আমি 19 আর 20ই করবো, 19-20 বলাটা ভুল, এখানে 10 আর 20 আমি করবো, তারপর এই জিনিসগুলোকে অন ক্যামেরা না আনলেই ভালো। তাহলে এই কাজগুলো করার পর যদি মনে করি, আমি যদি বলি আমার এই মানে ফিজিক্যাল কন্ডিশনের মধ্যে আমি এতটা মেন্টাল ট্রমা দিতে পারছি না, তার মধ্যে আমাকে এতটা হেডেক দিও না, আমি প্রচণ্ড অশান্তিতে আছি, তাহলে বলবো সেই অশান্তির দায় তো ওর নিচে, অন্য কারণ নয়। জেনে শুনে অশান্তি তৈরি করেছে, কারণ আমি যেখানে থাকি আমি জানি সেই মানুষগুলোর ভাবনা চিন্তা কেমন হতে পারে, অন্য কেউ কিন্তু জানবে না, তাদেরকে বললে যতটুকু বলবো তারা ততটুকুই জানবে। সুতরাং মারু পম্পম দুজন খুব ভালো করে জানে যে কোন মানুষের মেন্টালিটি কতটা কী হতে পারে বা কী না হতে পারে, বা কোন জিনিসটার এফেক্ট কতটা পড়বে। আমরা এত বছর ধরে সংসার করি, আমরা খুব ভালো করে জানি মা আর শাশুড়ি, শ্বশুর আর বাবা, তার মধ্যে ব্যালেন্সটা ঠিক কতটা রাখতে হয়, কতটা কী করতে হয়। কারণ এখনও কোনো সমস্যা হলে আমাদের তো এরকম সমস্যা নেই, আমাদের স্মুথলি সব কিছু চলে, সেখানে এই সামান্য একটু সমস্যা হলেও আমার মানে মেয়ের বাবা মাই এসে সব কিছু করবে, তারাই দেবে, সেখানে ছেলের বাবা মা যেহেতু মাথার ওপরেই থাকে, অথচ কর্তব্যের ক্ষেত্রে তাদেরটাই সবার আগে করতে হয়। বাবা মায়েরটা না করলেও চলে, করি না, কতটুকুই বা করি, কিন্তু তারপর এটা করতেই হয়। সবই বুঝি, সবই জানি, কিন্তু করতে হয়, এটা করতে হবে। কারণ আমি সেই সংসারে এসে পড়েছি, তাদের ধর্ম, তাদের গোত্র, তাদের ধর্ম বলাটা ওর ক্ষেত্রে বললাম, আমাদের তো একই ধর্ম, তো যাই হোক, তাদের গোত্র তার সবটাই আমি ব্যবহার করছি, তার ছেলের সঙ্গে সংসার করছি, তাহলে এইটুকু করতেই হবে, তাই না? আর এটা হচ্ছে আমাদের বাবা মায়ের শিক্ষা, তারা বলে দিয়েছে সবার আগে শ্বশুর শাশুড়ি, তারপরে মা বাবা। বিয়ে হয়ে গেছে, তুমি বড় হয়ে গেছো, তুমি তোমার সংসার মানে এখন ওই শ্বশুর বাড়িটাই সব কিছু। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা আমি জানি মারুর বয়স বেশি না, তবে এখনকার মেয়েরা 12-13 বছরেই যা ম্যাচুরেট, সেই জায়গায় ওর একেবারে কম বয়স না, যেখানে ও এত কিছু করতে পারে, সেখানে এইটুকু ও বোঝেনি বা
বুঝতে পারে না, এটা আমি বিলিভ করলাম না। যাই হোক, এটুকু গেল মারুর পার্ট। সবটা নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার করতে পারলাম যে এই ব্যাপারটা নিয়েও শ্বশুরবাড়ির সঙ্গে অনেক অশান্তি হচ্ছে। পম্পম মানে পম্পম মারু দুজনের সাথে মানে যা কিছু হচ্ছে সব পম্পমকেই বলা হচ্ছে, পম্পমের বাবা মা তাকেই বলছে। আর সেগুলো পম্পম তো জানে, বউ অন্তঃপ্রাণ, এটা হওয়াটা ভীষণ ভালো একটা মেয়ের জন্য। তো সেখানে সবটাই মারু জানতে পারছে। তো সেটা একটা এক্সট্রা বার্ডেন হয়ে আসছে ওদের কাছে, যে একটা সম্পর্ক ভালো হলেও আমি বাপের বাড়িতে আসলাম, সেখানে শ্বশুরবাড়ির সাথে সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। তবে খারাপ হবে না কয়েকদিন, তারপরে সবই ঠিক হবে, কারণ বাবা মা মানতে বাধ্য, এটাই হচ্ছে কথা। যাই হোক, এই গেল পার্ট। তারপরে আসি আমাদের মানে কুইনকে নিয়ে, বুঝেছো, মানে দালালকে নিয়ে। দালাল দীঘায় গেছে না, আমি অন্য কোনো ভিডিও দেখিনি, কোনো রকম ভিডিও দেখিনি, শুধুমাত্র দালাল যেদিন যাচ্ছে আর কি দীঘাতে সেই ভিডিওটাই দেখেছি। 8তম হানিমুন, হাইলা! আমি খালি ভাবি, মানুষ বিয়ের পরে প্রথম যখন ঘুরতে যায় সেটাকেই হানিমুন বলে, মানে হাজব্যান্ড ওয়াইফ মিলে প্রথম যখন ঘুরতে যায় সেটা হয় হানিমুন। তারপরে যতবার ঘুরতে যায়, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, সেগুলো মানে এক একতম, মানে আমি যদি 15 বার ঘুরতে যাই 15তম হানিমুন, তাই না? তাহলে মানে আমি আমার লাইফে যতবার ঘুরতে গেছি, এখন যদি নেক্সট আবার যাই তাহলে সেটাও আমার হানিমুন হবে, সেইতম। মানে কি বলতে চায় মাইরি, সত্যি আমি তাই ভাবি। মানে এই জন্য এই মালকিনকেই এর ভালো লেগেছে। মালকিন যেমন বলে না সেকেন্ড হানিমুন, মানে মালকিনরা সব নেকু, মানে এরা এত নেকু, মানে এত কুদু, কি বলবো। আর সব থেকে মানে আশ্চর্যের বিষয় হলো কি, আমি শুধু থাম্বনেলটা দেখেছিলাম, সুইমিং পুলে জাম্বু কি সুন্দর কোলে তুলে নিয়েছে। জাম্বু কিন্তু হেভি হয়ে যাচ্ছে, খুব আপডেটেড হয়ে গেছে, বুঝতে পেরেছো? যাই হোক, তো সেখানে দেখলাম উঠলো গিয়ে হোটেলে, রাজনন্দিনীর যে হোটেলটা আছে দীঘায়, সেখানে উঠলো এবং সেটা মানে প্রমোট করলো। আমি বুঝতে পারলাম না, মানে আমি জিজ্ঞেস করছি এই দালাল কি প্রমোট করলো? তো যাই হোক, তো সেখানে মালিক মানে রাজনন্দিনী, আমাদের যে হাবড়ায় রাজনন্দিনী আছে তার যে মালিক, তার ছেলের হোটেল, তার ছেলেকে দেখালো এবং সেই ছেলে বললো, উনি আর কি বললেন যে ফেসবুকে একটু দিয়ে দিতে, কারণ প্রমোটও হয়ে যাবে। তবে রাজনন্দিনীর হোটেল অন্য কাউকে দিয়ে প্রমোট করাতে হবে বলে আমার মনে হয় না। আর আরেকটা কথা বলছি, রাজনন্দিনীর যে ব্রাঞ্চ আছে, যেমন গ্যাংটকে আছে, দীঘায় আছে, আমাদের এখানে তো মেন হোটেলটা আছে, হোটেল কাম বার, যেটা বলে রেস্টুরেন্ট কাম বার। তো রাজনন্দিনী এই আমার লোকালে থাকায়, আর আমার বাড়ির উল্টো দিকে একটা ওরা নতুন একটা শপ খুলেছে, অক্ষয় তৃতীয়ের দিন শপটা একদম আমার বাড়ির অপোজিটে, ল্যাকজোরা। আমি কথাটা বলিনি, আমি বলতে ভুলে গেছিলাম। যেদিন ওরা ওপেন করেছে তার 2-3 দিন পরে আমি হাবড়ায় যাচ্ছিলাম, একটা কাজেই আর কি যাচ্ছিলাম। তো ওরা না সমস্ত প্যাকেটগুলো, ওদের ওখানে সমস্ত কিছু, ছেলেদের সমস্ত আইটেম, তারপর মেয়েদের ব্যাগ ফ্যাগ, আরও বহু কিছু আছে, খুব সুন্দর সাজিয়েছে, ডেকোরেশনও খুব ভালো। তো ওই প্যাকেটগুলো সব আমার যে মানে আমার বাড়িটা এই ফুটে, ওর দোকানটা ওই ফুটে, এবার সব এই পাশটা দিয়ে ফাঁকা জায়গা, ওখানটা ফেলতো। আমি প্রথমে একদিন গিয়ে বলে আসছি যে ওগুলো উড়ে উড়ে সব চলে আসা হয় জ্বালিয়ে দিতে, তা নাহলে একটা বড়সড় মানে ওয়েস্ট স্পট ইউজ করতে, যেটা কিনা ময়লার গাড়ি সকালে আসে সে তুলে নিয়ে যাবে, এরকমভাবে কিছু করতে, কারণ ময়লার গাড়ি যখন আসে দোকানটা তখন খুলে না। কিন্তু প্রথম দিন বলি, ওরা শোনে না, আবার ওখানে ফেলে। সেকেন্ড দিন বলি, আবার ওখানে ফেলে, সব উড়ে উড়ে মানে একদম আমার পাঁচিলটাকে উড়ে উড়ে গিয়ে আমার বাড়ির মধ্যে ঢোকে, একদম গেটটা পুরো হয়ে যায়। তো থার্ড টাইম মানে তৃতীয় দিন আমি গিয়ে আর ওইভাবে বলিনি, ডিরেক্টলি মানে খুব রাগ হয়েছে আমার। তো আমি মানে স্ট্রিক্টলি এই কথাটাই বলি যে আমি লোকাল কাউন্সিলরকে জানাবো, তারপরে আমি থানায় গিয়ে মানে সবটা আমি করবো, কমপ্লেন করবো। তো বলার পর সেদিন আমি হাবড়া থেকে ফিরে এসে দেখি সব ক্লিন হয়ে গেছে, সব পুড়িয়ে দিয়েছে, কিচ্ছু নেই, তারপর থেকে আর ফেলে না। আমি লোকালিও জানিয়েছিলাম, লোকালি যাদের জানানো তাদেরকে আমি জানিয়েছিলাম। তো সেদিন যখন আমি ঢুকি তখন দেখি কেশবদে, তোমরা সবাই চেনো, কেশবদে ওখানে মানে এসছে কিছু শপিং করতে, এসছে কেনাকাটা করতে, কারণ এমনিতেই আমি আর ওই পলিটিক্স রিলেটেড বিষয়ে যেতে চাই না। যাই হোক, এসছে। তো আমি দেখলাম, আমি দেখে বললাম, দাদা কেমন আছেন? ভালো আছে? ভালো আছি ব্যাস। যদিও আমাকে চেনে না পার্সোনালি কেন দূর তাক চেনে না, কিন্তু আমি যেহেতু চিনি মুখটা, ওইটুকুই বললাম। তারপরে আমার যা বক্তব্য আমি ওখানে বলে আমি বেরিয়ে আসলাম। তো যাই হোক, তো এই কথাটার জন্য আমি বলছি, রাজনন্দিনীর হোটেল কিন্তু ভীষণ কস্ট। বাবাও, আমাদের এই দালালের এখন প্রচুর পয়সা, তাই না বলো? এমনি কি আর বর খাইয়ে দেয়? ওখানে গিয়েও দেখাতে হয় খাইয়ে দেওয়াটা, খাইয়ে দাও। আচ্ছা, খাইয়ে যদি দেবেই, বর যদি নিজের মন থেকে খাইয়ে দেবে, তাহলে পরে দালালকে বলতে হয় কেন এই মানে খাইয়ে দাও, আমাকে খাইয়ে দাও, আমি তোমায় খাইয়ে দিচ্ছি, এটা বলতে হয় কেন? ক্যামেরা অন করে, হ্যাঁ, 8তম হানিমুন বলে কথা, অষ্টপুর নাম সংকীর্তন শুনেছি, 8তম হানিমুন আমি শুনিনি, প্রথমবার শুনলাম। তো হানিমুন বলে কথা, তো সেইখানে তো স্বামী খাইয়ে দেবেই, তাই না? তারপরে দেখলাম যেখানে বললো এই যে রাজনন্দিনী হোটেলে এসছি, এবং তার মালিক বললো যে এটাকে
ফেসবুকে দিতে। এবার বোঝা যাচ্ছে রাজনন্দিনী তো মানে রেস্টুরেন্ট কাম বার, রেস্টুরেন্টে যা আর্ন হয় তার 4 গুণ বেশি আর্ন হয় বারে, তাই না? রেজাল্টের পরের দিন রাজনন্দিনী তো ভাঙচুর হয়েছে, যেহেতু আমার বাড়ির কাছে ভাঙচুর হয়েছে। তবে এর পেছনেও গল্প আছে, গল্পটা আর দিলাম না, বাদ দাও। তো ওই এই যে মন খারাপ হলে পরে লাল জল পান করা, মন খারাপ হলে পানশালায় যাওয়া, সেই পানশালাটা অবশ্যই রাজনন্দিনীতেই গেছিলো, সেগুলো সব বেরিয়ে এসছে, তোমরা দেখেছো। এবার বোঝা যাচ্ছে সম্পর্ক ভালো না থাকলে কি আর এতটা ক্লোজ হওয়া যায়, এই জন্যই বোঝা যাচ্ছে যে এবার এই যে মেল ক্রিয়েটার বলেছিল না যে এত ইনকাম কোথা থেকে আসছে, হতেই পারে মেবি, আমি বলছি না শিওর, কারণ আমি কিছু দেখিও না, কিছু শুনিনি, কিন্তু যেটা দেখেছি সেটা দেখে ক্যালকুলেশন করলে এটাই মনে হয় যে হতে পারে। কারণ আমাদের হাজব্যান্ডরা একটা ভালো জায়গায় সার্ভিস করা সত্ত্বেও এত লাক্সারিয়াস লাইফ তো আমরা লিড করতে পারি না, যেখানে শুধুমাত্র চরিত্র বিক্রি করে এত লাক্সারিয়াস লাইফ লিড করা যায়। সত্যিই তো তাই, যায় যায়, কেন যায় না? এইখানে ক্যালকুলেশনটা একটুখানি অন্যরকম হতেই পারে। ওই যে বললাম 10 আর 20, যেটা মারুর ক্ষেত্রে বললাম। তো ওভারঅল আমার ভিডিও এটুকুই ছিল, এর থেকে বেশি আর বলতে চাই না। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে, যদি কোনো এমার্জেন্সি না থাকে, যদি ভিডিও করার সুযোগ পাই। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।